দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে। 3 মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে 1,10,000 কোটি টাকা। বিতরণকৃত মোট ঋণের 27% এখন খেলাপি। মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকা বেড়েছে প্রায় 16,500 কোটি টাকা। ব্যাংকের প্রতি আস্থা না ফেরার ফল বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ থেকে লাভবান হয়ে উঠছে বিমান কোম্পানি বোয়িং, মিলছে নতুন নতুন ক্রয়াদেশ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 3 মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে 1,10,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে পরিমাণ দাঁড়িয়েছে 5,30,400 কোটিতে, যা নতুন রেকর্ড। এই পরিমাণটি ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 27%। খাত সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণ আদায়ে দরকার কঠোর আইন প্রয়োগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র বেরিয়ে আসতে থাকে। কয়েকটি শিল্প গ্রুপ নামে বেনামে লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে আর শোধ করেনি। গত অর্থ বছরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,11,000 কোটি টাকার মতো। আগের গভর্নরের সময়ে নীতিগত ছাড়ের কারণে খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা হতো। অন্তর্বর্তী সরকারের সময়ে এসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, গত মার্চ থেকে জুন এই 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ 26% বা 1,10,094 কোটি টাকা পেরে 5,30,428 কোটি টাকায় পৌঁছেছে। অর্থনীতিবিদরা বলছেন, বিগত সরকারের সময়ে ব্যাংকিং খাতে দুর্বৃত্তায়ন, এর সাথে বর্তমানে শিল্প খাতের দুরবস্থা অনেক উদ্যোক্তার কারাবরণ বা পলায়ন খেলাপি ঋণকে আকাশচুম্বী করেছে। এই ঋণ খেলাপের হার 5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সত্যিকারের কতটুকু আমাদের ঋণ খেলাপি হয়েছে হিসাবটা করা জরুরি, এবং একই সাথে ঋণ খেলাপির যে অংশটা দেশ থেকে উদ্ধার করা যাবে সেই অংশটুকু ইমিডিয়েটলি আইন প্রয়োগের মাধ্যমে হলেও উদ্ধার করতে হবে। আর যেই টাকাগুলো বিদেশে আসলে পাচার হয়ে গেছে, এখানে তো অনেক আন্তর্জাতিক সংস্থাও জড়িত, সেটা প্রতিনিয়ত সরকারকে চেষ্টা করতে হবে টাকাগুলো নিয়ে আসার জন্য। যেই ব্যাংকগুলো সত্যিকার অর্থেই অনেক বেশি মাত্রায় ঋণ খেলাপি হয়ে পড়েছে, আমি তো ধারণা করছি কিছু কিছু ব্যাংক তাদের যে মোট যে জনগণের যে জামানত, জনগণের যে জমা টাকাটা আছে তার চেয়ে বেশি অংশই তারা ঋণ দিয়ে ফেলেছে, এবং যেই ঋণটার টাকার ফেরত আসবে না সেই ব্যাংকগুলোকে অতি দ্রুত মার্চ করা উচিত। বিপুল এই খেলাপি আদায়ে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে গ্রাহকের আমানত যেন সুরক্ষিত থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ। আমাদের ঋণ খেলাপি যারা হয়েছে বেশিরভাগই কিন্তু যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছেই কিন্তু খেলাপি ঋণের সিংহভাগটা কিন্তু তাদের কাছেই আছে। কাজেই এই ঋণটাকে আদায় করার জন্য তার জন্য আইনগত বা ব্যবস্থাগত যে ধরনের পরিবর্তন করা দরকার সেগুলোকে দ্রুততার সঙ্গে করে তাদের সেখানে তাদের যে সম্পদ আছে বা অন্যান্য বিষয় আছে যেখান থেকে এটা যাতে আদায় করা যায়। 2024-25 অর্থ বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,19,000 কোটি টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে বেড়েছে ব্যাংক ব্যবস্থার বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। 1 মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 16,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের প্রতি এখনও অনাস্থা না কাটা ও উৎসব কেন্দ্রিক কারণে এ সময় বেড়েছে নগদ অর্থের পরিমাণ। নির্বাচনকে কেন্দ্র করে সামনে যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। নিজের কাছে টাকা রাখার প্রবণতা আরও বেড়েছে দেশের মানুষের মাঝে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল মে মাসে দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2,93,000 কোটি টাকার বেশি। এপ্রিলে যা ছিল 2,77,000 কোটি টাকার মতো। সে হিসেবে মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় 16,500 কোটি টাকা। হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে এই পরিমাণ ছিল 2,74,000 কোটি টাকা, আর ফেব্রুয়ারিতে 2,71,000 কোটি টাকা। এটার পেছনে আমার মনে হয় বড় কারণ ঈদের প্রস্তুতি, কারণ ঈদের সময় তো ক্যাশ লেনদেনই বেশি হয়। ব্যাংকিং খাতে যে একটা দুর্দশা ছিল সেটা রক্তক্ষরণটা কিছুটা বন্ধ হলেও এখনো পুরোপুরি আস্থা ফিরিয়ে আনার পর্যায়ে যেতে পারেনি। আমাদের দুটো জিনিসের ফলাফল এটাকে আমরা বলতে পারি। একটা হচ্ছে মানুষের সামগ্রিক যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটার যে দুরবস্থা, এটার কারণে সঞ্চয়ের পরিমাণটা কমছে এবং অর্থটা ব্যাংক ব্যবস্থা থেকে চলে আসছে। এবং দ্বিতীয় বড় কারণ হচ্ছে ব্যাংক খাতের যে দুরবস্থা, যার ফলে
মানুষের আস্থা কিছুটা হলেও কিন্তু কমে আসছে। তথ্য বলছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেপ্টেম্বরের মাস থেকে কমতে থাকে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2024-এর আগস্টে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল 2,99,000 কোটি টাকা। সেপ্টেম্বরে যা কমে দাঁড়ায় 2,83,000 কোটিতে। অক্টোবরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ নেমে আসে 2,77,000 কোটিতে, আর ডিসেম্বরে তা আরও কমে দাঁড়ায় 2,76,000 কোটিতে। এই প্রবণতা অব্যাহত ছিল চলতি বছরের এপ্রিল পর্যন্ত। তবে মে মাসে আবার বেড়েছে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ। আচ্ছা, ব্যাংকিং সিস্টেমে 1 টাকা জমা দেওয়া মানে ওই 1 টাকা আবার ক্রেডিট হয়ে সেই ক্রেডিট আবার বিনিয়োগ কর্মসংস্থানে রূপান্তরিত হয়ে আয়ের মাধ্যমে আরও একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট সেখানে হবে। ব্যাংকের বাইরে থাকলে তো ওই সুযোগটা আর নাই, যদিও ওটা যে একেবারে বসে আছে তা না, ওখানে হয়তো লেনদেন হচ্ছে, কিন্তু ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যতটুকু হতে পারত সেইটা তো হবে না। সাধারণত উৎসব পার্বণ কিংবা নির্বাচনকে কেন্দ্র করে বাড়তে দেখা যায় মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতে যেহেতু নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে, তাই সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। ধরে নেই যে আমরা ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটা যদি ধরে নিই তাহলে কিন্তু একটা যেটা হবে যে নিঃসন্দেহে তারল্যের চাহিদা বাড়বে। তার ফলে যেটা হবে যে এই যে নগদ যে অর্থের চাহিদা তারল্য, এই তারল্যের চাহিদাটা কিন্তু অনেক বাড়বে। হিসেব বলছে চলতি বছরের মে মাসে দেশের ব্যাংক খাতে জমা রাখা আমানতের পরিমাণ ছিল 18 লাখ কোটি টাকার বেশি। এপ্রিলেও যা ছিল 18,20,000 কোটি টাকার মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বেশ লাভবান হয়ে উঠছে মার্কিন বিমান কোম্পানি বোয়িং। বিভিন্ন দেশ থেকে নতুন নতুন বিমান সরবরাহের কার্যাদেশ পাচ্ছে প্রতিষ্ঠানটি। মজার ব্যাপার হচ্ছে, এসব ক্রয়াদেশের জন্য খুব একটা চাপ দিতে হয়নি যুক্তরাষ্ট্রকে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাণিজ্য যুদ্ধ থেকে লাভবান হবার উদাহরণ খুব একটা পাওয়া যায় না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে মার্কিন বিমান সংস্থা বোয়িং এর ক্ষেত্রে। একের পর এক দুর্ঘটনার শিকার হওয়ায় যখন কমছে বোয়িং এর জনপ্রিয়তা, তখন আশীর্বাদ হয়ে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ, যার কারণে বোয়িং এবার কিছুটা লাভের মুখ দেখছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ শুল্কের চাপে ফেলে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে যুক্তরাষ্ট্র, যার অংশ হিসেবে বোয়িং ধারাবাহিকভাবে নতুন নতুন বিমান সরবরাহের কার্যাদেশ পাচ্ছে। এ ধরনের বিক্রি বোয়িং এর জন্য ইতিবাচক, কারণ কয়েক বছর ধরে নানা সংকটে থাকা প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। আর ট্রাম্পের ব্যতিক্রমী বাণিজ্য নীতি শক্তিশালী করছে মার্কিন উৎপাদন খাতকে। তথ্য বলছে, চলতি মাসেই বোয়িং এর শত শত যাত্রীবাহী বিমান কেনার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া ও জাপান। এর আগে বছরের শুরুতে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার বোয়িং এর বিমান কেনার ঘোষণা দেয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠান ক্যাপিটল কাউন্সিলের বাণিজ্য নীতি বিশ্লেষক ব্রুস হার্শ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদ থেকেই এ ধরনের চুক্তি করে আসছেন। তার এসব চুক্তির আওতায় বিভিন্ন দেশের সঙ্গে বড় অঙ্কের পণ্য কেনার ব্যবস্থা হয়। মার্কিন বাণিজ্য অংশীদারেরাও তা জানে, সেজন্য তারা বোয়িং এর মতো বড় জিনিস কেনার প্রস্তাব দেয়। বিমান বিশ্লেষকেরা বলছেন, বোয়িং এর এসব কার্যাদেশের জন্য যুক্তরাষ্ট্রকে খুব একটা চাপ দিতে হয়নি। এয়ারলাইন্সগুলো বিমান কেনার মতো সিদ্ধান্ত সাধারণত মাসের পর মাস, এমনকি বছরেরও বেশি সময় ধরে নিয়ে থাকে। বিশ্বে বড় যাত্রীবাহী বিমান সরবরাহ করে কেবল দুটি কোম্পানি, বোয়িং ও ফ্রান্সের এয়ারবাস। অবশ্য বোয়িং এর নতুন কার্যাদেশ পাওয়াকে নিজেদের বাণিজ্য চুক্তির বড় সফলতা হিসেবেই মনে করছে ট্রাম্প প্রশাসন। বোয়িং যুক্তরাষ্ট্রের লাখো মানুষের কর্মসংস্থানের উৎস এবং অন্যতম প্রধান রপ্তানিকারক। এদিকে এপ্রিলে ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই শেয়ারের দাম বাড়তে থাকে বোয়িং এর। বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির ঘোষণা আরও নতুন কার্যাদেশের পথ সুগম করতে পারে। তবে ট্রাম্পের শুল্ক নীতির কারণে আবার সমস্যাতেও পড়তে পারে বোয়িং। নতুন শুল্কের কারণে বোয়িং এর যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়তে পারে। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিগুলো থেকে অতিরিক্ত সুবিধা পেলে ইউরোপ পাল্টা পদক্ষেপ নিতে পারে। তারা অন্যান্য দেশকে এয়ারবাস কেনায় উৎসাহ দিতে পারে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হয়েছে মডেল ঘর। এই ঘরে পেঁয়াজ রেখে লাভবান হচ্ছেন চাষিরা। ফরিদপুর রিপোর্টার জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বসতবাড়ির এক কোণে বানানো হয়েছে রঙিন টিনের ঘর। 1% জায়গায় 35 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের ঘরগুলো দাঁড়িয়ে আছে আরসিসি স্ল্যাবের ওপর। চারপাশ ঘেরা বাঁশের বেড়া দিয়ে মেঝে থেকে 3 ফুট উঁচুতে পরপর 3 ফুট জায়গা রেখে তৈরি করা হয়েছে 3টি মাচা। মাচায় ছড়িয়ে রাখা হয়েছে পেঁয়াজ। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে কৃষকদের জন্য বানানো হয়েছে পেঁয়াজ রাখার ঘর, যার নাম দেয়া হয়েছে মডেল ঘর। প্রতিটি মডেল ঘরে 400 থেকে 600 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এসব ঘরে পেঁয়াজ ভালো থাকে 6 থেকে 9 মাস পর্যন্ত। এখন যেভাবে আমরা সংরক্ষণ করছি তাতে হয়তো আরো 2-3 মাস আমরা যদি রাখি তাতে দাম অনেকটাই বাড়বে, তাতে আমরা লাভবান বেশি হইতে পারবো। এই ঘরটা হচ্ছে যে বাঁশের চারপাশ দিয়ে বেড়া, বাতাস ঢুকে, বাতাস ঢোকার কারণে পেঁয়াজটা ঠান্ডা থাকে, ওই পেঁয়াজটা পচে না। আগে আমাদের যেখানে রাখতাম পেঁয়াজ পচে যাইতো, তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া লাগতো, এই কারণে আমরা টাকার দিক থেকে কম পাইতাম, লস হইতো। সনাতন পদ্ধতিতে যে পেঁয়াজগুলো রাখে তাতে 30 থেকে 35% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আর এই মডেল ঘরের মধ্যে 5 থেকে 7% ওয়েট হ্রাস হয়, পচনশীলতা নাই বলতেই চলে। ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় দেশে উৎপাদিত পেঁয়াজের 30% নষ্ট হয়। এভাবে সংরক্ষণ করতে পারলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। পেঁয়াজ সংরক্ষণের জন্য যে কৃষি বিপণন অধিদপ্তর মডেল ঘর নির্মাণ করেছে, সেই ঘরে যদি কৃষকরা যথাযথ নিয়ম মেনে পেঁয়াজ সংরক্ষণ করে তাহলে পচনের হার স্বাভাবিকভাবে যেখানে 30% সেখানে 5 থেকে 10% নামিয়ে আনা সম্ভব। ফরিদপুর জেলায় 155টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটা ঘরের জন্য 4,05,50,000 টাকা প্রতিটা ঘরের জন্য, এবং আগামী অর্থ বছরে আরও 50টা ঘর নির্মাণ করা হবে। পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে এ পর্যন্ত 155টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 5,50,000 টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 53 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,352-তে। হাত বদল হয়েছে 743 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 253টির, কমেছে 67টির, আর অপরিবর্তিত রয়েছে 78টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল বুলিশ নেচারের। গতকালকের তুলনায় আজকে ইন্ডেক্স প্রায় 53 পয়েন্টস বেড়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 5,352 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভার ছিল প্রায় 700 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি এই মুহূর্তে। পার্সেন্টেজের দিক থেকে আজকে 63% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 17%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 20% কোম্পানির প্রাইসের। এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই টেক্সটাইলস এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে স্কয়ার ফার্মা এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে রবি। পুকুর কিংবা বিলে নয়, চট্টগ্রামের হাটহাজারীর সরকার হাটে নিজ বাড়ির আঙিনায় পদ্ম বাগান গড়ে তুলেছেন শ্রী চণ্ডীদাস আচার্য। শখ মিটিয়ে করছেন বাণিজ্যিক উৎপাদনও। পদ্মবাগান ঘুরে এসে মহেশনাথ শিহাব জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন রবিউল টিপো। মিনক্ষোভাকুল কুবলয়, অর্থাৎ মাছের তাড়নে যে পদ্ম কাঁপছে, তবে এই পদ্ম মাছের তাড়নে নয়, কাঁপছে হাতের ছোঁয়ায়। কারণ পুকুরে নয়, এই পদ্ম বেড়ে উঠেছে ঘরের আঙিনায়। 108টি নীল পদ্মের জন্য সুনীলের মতো দুনিয়া তন্ন তন্ন করে না খুঁজে এখানে আসলেই প্রেমিক পুরুষ পেয়ে যাবেন তার প্রেমিকাকে মোহিত করার মতো বহু জাতের শতদল। রঙে রূপের খেলায় মেতেছে সূর্যালোকের সঙ্গে। চট্টগ্রামের হাটহাজারীর সরকার হাটের শ্রী চণ্ডীদাস আচার্যের বাড়িতে গেলেই দেখা মিলবে পদ্মের এমন বাহারি সমাহার। প্রায় লাখখানেক টাকা খরচ করে শখের বসে শুরু, এখন করছেন বাণিজ্যিক চাষও। হাইব্রিড ট্রপিক্যাল পদ্মের প্রায় 90টি জাত আছে তার সংগ্রহে। পদ্মর চাহিদা দিনকে দিন বাড়তেছে এবং সৌন্দর্যবোধ, যারা সৌন্দর্য পিপাসু মানুষ, তাদের জন্য কিন্তু পদ্মটা ভিন্ন রকম একটা আনন্দ এনে দেয় মানুষকে। এখানে বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের পদ্ম দেখতে পাচ্ছি আমরা যদি ফুলগুলোর সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, এটার নাম হচ্ছে কাবেরী, এটা হচ্ছে একটা ভারতীয় হাইব্রিড। এটার নাম হচ্ছে ডিলান,
ডিলান হচ্ছে সাদার মধ্যে ডবল পেটালের একটা চমৎকার ভ্যারাইটির পদ্ম। ক্যামেলিয়া আছে, এখানে রেড সাংহাই আছে, ইন্ডিয়ান একটা ভ্যারাইটি সুকন্যা রেড, এটা হচ্ছে রিল্যাক্সেন্ট সানসেট, এটা হচ্ছে মাইক্রো ভ্যারাইটি একটা পদ্ম, এটা নাম হচ্ছে গ্রিন রাইম। তবে চণ্ডীদাস নন, যার শ্রমে ঘামে এ কমলগুলো ফুটেছে নৈসর্গিক রূপে, তিনি তার ঘরণী মুন্নি আচার্য। দিনে প্রায় 7-8 ঘন্টা যার কেটে যায় বাগানের পরিচর্যায়। সহকারী এ যুগলের 10ম শ্রেণী পড়ুয়া ছেলে অরবিন্দ। টিউবার বসানো পর্যন্ত কষ্ট, টিউবার সেট আপ হয়ে গেলে কষ্ট কম, আর কষ্টের চাইতে মানে আনন্দটা বেশি, কারণ যখন ফুল ফুটে, ফুলের একটা মিষ্টি ঘ্রাণ থাকে, মৌমাছি আরাগুনা করে। আমি প্রায় বাবাকে ওই ফুলের জন্য মাটি, তারপর হচ্ছে মাটিগুলো করে দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়, তারপর বাবাকে পানি দিতে সাহায্য করি। চণ্ডীদাস দম্পতির বাগানে ধর্ণা দিতে আসেন দর্শনার্থীরাও। পদ্মের রূপের হাসিতে মন ভোলাতে কার না ভালো লাগে। ঘরকন্যার ফাঁকে প্রতিবেশীদের তাই মন পড়ে থাকে অমন পদ্মশ্রীতে। আমরা এখানে আসি দেখার জন্য, খুবই ভালো লাগে। পদ্ম আসলে ফুলের জগতে অন্যরকম একটা নাম। আমরা এখানে সবসময় আসি, সবাই আসে ছবি তুলে মোবাইলের মধ্যে, এগুলো সৌন্দর্যগুলো ভালো লাগে। পদ্ম ফুলে কাঁটা থাকলেও তা ছাপিয়ে এর মাধুর্য ও কমনীয়তা পুষ্পপ্রেমীদের টানে অহর্নিশ। সহজলভ্য না হওয়ায় পদ্ম বিক্রি করে শখ মেটানোর পাশাপাশি সুযোগ আছে আর্থিকভাবে লাভবান হওয়ার। চণ্ডীদাস দম্পতির এই পদ্ম বাগান তাই হতে পারে অনুকরণীয়। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।